রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। মূল গল্প। আমি যখন গোসল করি তখন ছেলে বাথরুমের দরজার ফাঁক দিয়ে দেখে। গত সপ্তাহ থেকে গোসলের সময় অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। মনে হয় কেউ দেখছে। আজ গোসল করার সময় হঠাৎ চোখ পড়ল বাথরুমের দরজার ফাঁকে। একটা চোখ দেখতে পেলাম। আমি চিৎকার করে উঠলাম। ছেলে দৌড়ে পালিয়ে গেল। আমি তাড়াতাড়ি কাপড় পরে বেরিয়ে এলাম। তাকে ডেকে বললাম, তুই কি করছিলি? সে মাথা নিচু করে বলল, মা আমি রেগে গিয়ে বললাম, কতদিন ধরে এমন করছিস? সে কাঁদতে শুরু করল। বলল, মা, আমি তোমাকে দেখতে ভালোবাসি। আমি অবাক হয়ে বললাম, কি বললি? সে বলল, মা, তুমি খুব সুন্দর। আমি তোমার সৌন্দর্য দেখতে চাই। কি আমার গা জ্বলে উঠল। সে আমার কাছে এসে বলল, মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। তোমার শরীর আমার কাছে সবচেয়ে সুন্দর। আমি তাকে থাপ্পড় দিতে গেলাম। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই। তাহলে আমি আর লুকিয়ে দেখতে হবে না। আমি তোমাকে স্বামীর অধিকারে দেখতে পারব। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুই আমার ছেলে। সে বলল, না মা, আমি তোমার প্রেমিক হতে চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাকিব খান, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান। তানভীর আমাকে বলল, মা, আমি কি করেছি? আমার মনে নেই। আমি তাকে সব কিছু বললাম। সে অবাক হয়ে গেল। তানভীর কাঁদতে কাঁদতে বলল, মা, আমি সত্যি জানতাম না। আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। আমি ভেবেছিলাম সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু কিছুদিন পর আবার অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লাগল। এবার অবশ্য তানভীরের সাথে নয়। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে রান্না করছিলাম। হঠাৎ করে আমার মনে হলো কেউ আমাকে ডাকছে। আমি চারদিকে তাকালাম কিন্তু কাউকে দেখলাম না। আওয়াজটা আবার এল। এবার স্পষ্ট শুনলাম, রিমা। আমি ভয় পেয়ে গেলাম। এটা রফিকের গলার স্বর। আমি তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম তানভীর টিভি দেখছে। রাকিব অফিসের কাজ করছেন। লিমা পড়াশোনা করছে। কিন্তু আওয়াজটা আবার এল। এবার বলল, আমি চলে যাইনি রিমা। আমি তোমার চারপাশেই আছি। আমার হাত পা কাঁপতে লাগল। রাতে ঘুমানোর সময় আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম একটা লোক আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। লোকটা বলল, রিমা, আমি রফিক। আমি তোমার স্বপ্নে এসেছি। আমি স্বপ্নে চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু কোনো আওয়াজ বের হল না। রফিক বলল, আমি তানভীরের শরীর ছেড়েছি ঠিকই, কিন্তু এই বাড়ি ছাড়িনি। আমি এখনও এখানে আছি। আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি দেখলাম আমার কপালে ঘাম। আমার সারা শরীর কাঁপছে। আমি বুঝলাম এটা শুধু স্বপ্ন ছিল না। পরদিন থেকে প্রতিদিনই এই রকম স্বপ্ন দেখতে লাগলাম। রফিক আমার স্বপ্নে এসে বিভিন্ন কথা বলত। সে বলত সে আমাকে ভালোবাসে। একদিন রফিক স্বপ্নে বলল, রিমা, আমি তোমাকে আমার অতীত দেখাতে চাই। হঠাৎ করে আমি দেখলাম আমি একটা পুরানো বাড়িতে আছি। সেই বাড়িটা আমাদের বাড়িরই মতো দেখতে, কিন্তু অনেক পুরানো। সেখানে একটা মানুষ একা একা ঘুরে বেড়াচ্ছে। সেই মানুষটাই রফিক। রফিক বলল, এই বাড়িতেই আমি থাকতাম। আমার একটা স্ত্রী ছিল, তার নাম ছিল সুমিত্রা। আমি তার স্ত্রীকে দেখতে পেলাম। আমি অবাক হয়ে গেলাম। সুমিত্রা দেখতে অবিকল আমার মতো, যেন আমি সেই যুগে ছিলাম। রফিক বলল, তুমি সুমিত্রার মতো দেখতে, তাই আমি তোমার প্রেমে পড়েছি। রফিক আরও বলল, সুমিত্রা একটা রোগে মারা গিয়েছিল। তার মৃত্যুর কিছুদিন পর আমিও মারা যাই। কিন্তু আমি এই বাড়িতেই রয়ে যাই। স্বপ্নে আমি দেখলাম কিভাবে রফিক মারা গিয়েছিল। সে খুবই কষ্ট পেয়েছিল। তার স্ত্রীর বিযোগব্যথায় সে পাগল হয়ে গিয়েছিল। রফিক বলল, আমি ৫০ বছর ধরে সুমিত্রার জন্য অপেক্ষা করছিলাম। এখন তুমি এসেছ। তুমি আমার সুমিত্রা। আমি ভয় পেয়ে বললাম, না, আমি সুমিত্রা নই। আমি রিমা। রফিক বলল, না, তুমি আমার সুমিত্রা। তুমি ফিরে এসেছ। এরপর থেকে রফিক আমার স্বপ্নে আরও বেশি আসতে লাগল। সে বলত, রিমা, আমাদের একসাথে থাকতে হবে।
তুমি আমার কাছে এসো। আমি তান্ত্রিকের কাছে আবার গেলাম। তাকে সব কিছু বললাম। তান্ত্রিক বললেন, আত্মাটি আপনার পেছনে লেগেছে। এটা খুবই বিপজ্জনক। তান্ত্রিক বললেন, আপনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না হলে আত্মাটি আপনাকে নিয়ে যাবে। আমি ভয় পেয়ে গেলাম। আমি রাকিবকে সব বললাম। তিনি প্রথমে বিশ্বাস করলেন না, কিন্তু যখন আমার শারীরিক অবস্থা খারাপ হতে দেখলেন তখন চিন্তিত হলেন। আমার ওজন কমে যেতে লাগল। আমি ঠিকমতো খেতে পারতাম না। ঘুম হতো না। সারাক্ষণ মনে হতো কেউ আমাকে দেখছে। একদিন রাতে রফিক আমার স্বপ্নে এসে বলল, রিমা, আর দেরি নয়, আমার সাথে চলে এসো। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? রফিক বলল, আমাদের জগতে। সেখানে শুধু আমি আর তুমি থাকব। কেউ আমাদের বিরক্ত করবে না। গিয়ে আমি ভয়ে কাঁপতে লাগলাম। পরদিন আমি বাড়ির পেছনের দিকে গেলাম। সেখানে একটা পুরানো কুজো ছিল। আমি সেই কুশোর কাছে গিয়ে দেখলাম সেটা খুবই গভীর। হঠাৎ করে আমার মনে হলো কেউ আমাকে কুজোর দিকে টানছে। আমি বুঝলাম রফিক আমাকে সেই কুজোতে ফেলে দিতে চায়। আমি দৌড়ে বাড়িতে ফিরে এলাম। রাকিবকে বললাম, আমাদের আজই এই বাড়ি ছাড়তে হবে। তিনি বললেন, কেন? আমি তাকে কুজোর ঘটনা বললাম। তিনি বুঝলেন বিষয়টা গুরুতর। তিনি বললেন, ঠিক আছে, আমরা অন্য কোথাও থাকার ব্যবস্থা করব। সেই রাতেই আমরা বাড়ি ছেড়ে চলে গেলাম। আমার মামার বাড়িতে গিয়ে উঠলাম। প্রথম কয়েক রাত খুব শান্তিতে কাটল। কিন্তু এক সপ্তাহ পর আবার সেই স্বপ্ন শুরু হল। রফিক আমার স্বপ্নে এসে বলল, তুমি কোথায় পালিয়ে যাবে? আমি তোমাকে সব জায়গায় খুঁজে নিয়ে আসব। আমি বুঝলাম শুধু বাড়ি পাল্টালেই কোনো লাভ হবে না। রফিক আমার পেছনে লেগেই থাকবে। তাকে সম্পূর্ণভাবে দূর করতে হবে। আমি আরেকজন বিখ্যাত তান্ত্রিকের কাছে গেলাম। তিনি আমার হাত দেখে বললেন, আপনার উপর খুব শক্তিশালী একটা আত্মার প্রভাব আছে। তান্ত্রিক বললেন, এই আত্মা আপনাকে মেরে ফেলতে পারে। আমাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কি করতে হবে? তান্ত্রিক বললেন, আপনাকে একটা বিশেষ পূজা করতে হবে। সেই পূজায় আত্মাটি চিরকালের জন্য বন্দী হয়ে যাবে। আমি রাজি হয়ে গেলাম। তান্ত্রিক বললেন, কিন্তু এই পূজা খুবই বিপজ্জনক। আত্মাটি সবরকম চেষ্টা করবে আপনাকে থামানোর। আমি বললাম, আমি প্রস্তুত। পূর্ণিমার রাতে পূজা শুরু হল। তান্ত্রিক অনেক রকম মন্ত্র পড়তে লাগলেন। আমাকে একটা বিশেষ বৃত্তের ভেতরে বসতে বললেন। পূজা শুরু হওয়ার সাথে সাথেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। ঘরের তাপমাত্রা কমে গেল। বাতাসে একটা ভুতুড়ে গন্ধ ছড়িয়ে গেল। হঠাৎ করে একটা শব্দ শোনা গেল, রিমা। আমি চমকে উঠলাম। রফিক এসেছে। তান্ত্রিক বললেন, ভয় পাবেন না, বৃত্তের ভেতরে থাকুন। রফিকের গলায় আওয়াজ এল, তুমি আমার থেকে পালাতে পারবে না। আমি তোমাকে নিয়েই যাব। আমার সারা শরীর কাঁপতে লাগল। তান্ত্রিক আরও জোরে মন্ত্র পড়তে লাগলেন। ঘরে একটা ঝড়ের মতো বাতাস বইতে লাগল। সব কিছু উড়ে যেতে লাগল। রফিক চিৎকার করে বলল, আমি তোমাকে ছাড়ব না। হঠাৎ করে আমার মনে হলো কেউ আমাকে টেনে নিয়ে যেতে চাইছে। আমি বৃত্তের ভেতরেই থাকার চেষ্টা করলাম, কিন্তু একটা অদৃশ্য শক্তি আমাকে টানছিল। আমি তান্ত্রিকের দিকে তাকিয়ে সাহায্য চাইলাম। তান্ত্রিক একটা বিশেষ মন্ত্র পড়লেন। হঠাৎ করে রফিকের চিৎকার থেমে গেল। ঘরে নিস্তব্ধতা নেমে এল। তান্ত্রিক বললেন, হয়ে গেছে, আত্মাটি বন্দী হয়ে গেছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেই রাতের পর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। রফিক আর আমার স্বপ্নে আসেনি। আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। কিন্তু এই পুরো ঘটনাটা আমার জীবনে একটা বড় প্রভাব ফেলেছে। আমি বুঝেছি যে আমাদের চারপাশে অনেক অজানা, অদৃশ্য জিনিস আছে। তানভীর এখন সম্পূর্ণ স্বাভাবিক। সে আগের মতোই পড়াশোনা করে, বন্ধুদের সাথে খেলাধুলা করে। সে ঘটনার কিছুই মনে রাখেনি। আমি এই ঘটনা কাউকে বলিনি। শুধু আমার পরিবার জানে। আমি ভেবেছিলাম এই গোপনীয়তা রক্ষা করাই ভালো। কিন্তু আজ আপনাদের কাছে এই গল্পটা বলার কারণ হচ্ছে, আমি চাই মানুষ জানুক যে এই রকম ঘটনা সত্যিই ঘটে। আত্মাভূত বলে সত্যিই কিছু আছে। এই গল্প শুনে হয়তো অনেকে ভাববেন এটা কল্পনা। কিন্তু আমি যা বলেছি সব সত্যি। আমি আমার নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। আমি এই গল্প বলে আপনাদের ভয় দেখানোর চেষ্টা করিনি। শুধু সতর্ক করতে চেয়েছি যে এই রকম বিপদ থেকে সাবধানে থাকবেন। আপনাদের বাড়িতে যদি কখনো এই রকম অদ্ভুত কিছু ঘটে, তাহলে দেরি না করে কোনো ভালো তান্ত্রিকের সাহায্য নিবেন।
একা একা মোকাবেলা করতে যাবেন না। এই গল্পটা এখানেই শেষ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লিমা। তানভীর ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। লিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজকের যে ঘটনাটি বলতে চলেছি সেটা আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে রহস্যময় এবং অদ্ভুত অভিজ্ঞতা। প্রথমে মনে হয়েছিল এটা একটা সাধারণ পারিবারিক সমস্যা, কিন্তু পরবর্তীতে যা ঘটেছে তা আমার সম্পূর্ণ জীবনটাকে উল্টে দিয়েছে। সেদিন সকালে যখন এই ঘটনাটা ঘটল, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো তানভীর সত্যি সত্যিই কোনো ভুল করেছে। কিন্তু তার পরের কথাগুলো শুনে আমার মাথা ঘুরে গেল। কারণ সে বলল, মা, আমি তোমার কথা ভাবলেই রাতে ঘুম আসে না আগে। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি বলছিস তুই? সে বলল, মা, আমি জানি এটা অন্যায়। কিন্তু আমি স্বপ্নে তোমাকে দেখি। তুমি আমার সাথে কথা বল, আমাকে স্পর্শ করবু, আমার শরীর কাঁপতে লাগল। তানভীর আরও বলল, মা, আমি তোমার হাত ধরতে চাই। তোমার গালে হাত দিতে চাই। তোমাকে আলিঙ্গন করতে চাই। আমি রেগে গিয়ে বললাম, তুই পাগল হয়ে গেছিস? সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি জানি এটা পাপ। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। একজন ছেলের মায়ের প্রতি যে ভালোবাসা থাকা উচিত, তার চেয়েও বেশি ভালোবাসি। আমার চোখে জল এসে গেল। আমি তাকে বললাম, তুই কি করছিস তানভীর? তুই আমার ছেলে। কুশে বলল, মা, আমি চাই তুমি আমার প্রেমিকা হও। আমি তোমাকে বিয়ে করব। আমি অবাক হয়ে গেলাম। তানভীর আমার কাছে এসে বলল, মা, আমি তোমার প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করি। তোমার রূপলাবণ্য আমাকে পাগল করে দেয়। আমি তাকে ধাক্কা দিয়ে বললাম, চুপ কর। সে আবার বলল, মা, আমি তোমার সাথে রাত কাটাতে চাই। তোমার পাশে শুয়ে থাকতে চাই। আমি চিৎকার করে বললাম, তুই আমার কাছ থেকে দূরে থাক। তানভীর কাঁদতে কাঁদতে বলল, মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না। রাতে যখন তুমি ঘুমাও, আমি তোমার রুমের সামনে দাঁড়িয়ে থাকি। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, তুই আমার রুমে উকি দিস? সে বলল, হ্যাঁ মা। আমি তোমার ঘুমন্ত মুখ দেখি। তোমার শ্বাসপ্রশ্বাসের শব্দ শুনি। আমার গা শিউরে উঠল। আমি বললাম, তুই কতদিন ধরে এসব করছিস? সে বলল, গত ৬ মাস ধরে। যখন থেকে আমি তোমাকে নারী হিসেবে দেখতে শুরু করেছি। তানভীর আরও বলল, মা, আমি তোমার ব্যবহৃত জিনিসগুলো নিয়ে ঘ্রাণ নেই। তোমার চুলের গন্ধ, তোমার পারফিউমের গন্ধ আমাকে উন্মাদ করে দেয়। আমি হতবাক হয়ে গেলাম। এতক্ষণ যা শুনেছি তা আমার কল্পনাতেও আসেনি। আমার নিজের ছেলে আমার প্রতি এমন অনুভূতি রাখতে পারে, এটা ভাবতেই পারিনি। তানভীর আবার বলল, মা, আমি তোমাকে চুমু খেতে চাই। তোমার ঠোঁট স্পর্শ করতে চাই। আমি তাকে আর একটা থাপ্পড় দিলাম। সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি জানি তুমি রেগে গেছ। কিন্তু আমি সত্যি বলছি। আমি রাগে ফেটে পড়লাম। বললাম, তুই পাগল হয়ে গেছিস। আমি তোর মা। তুই আমার ছেলে। খুশে বলল, মা, আমি জানি। কিন্তু আমার কাছে তুমি একজন সুন্দর নারী। তানভীর আমার হাত ধরে বলল, মা, আমি তোমার হাতের স্পর্শ ছাড়া থাকতে পারি না। তোমার কণ্ঠস্বর ছাড়া একদিনও কাটে না। আমি আমার হাত ছাড়িয়ে নিলাম। সে আরও বলল, মা, আমি তোমার সাথে একটা বাড়ি বানাতে চাই। সেখানে শুধু আমি আর তুমি থাকব। আমি অবাক হয়ে বললাম, তুই কি বলছিস? তানভীর বলল, মা, আমি তোমাকে সন্তান দিতে চাই। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমি চিৎকার করে বললাম, থামো। আর এক কথাও বলিস না। কিন্তু সে থামল না। বলল, মা, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি। আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করব না। আমার চোখে অন্ধকার নেমে এল। এই সময় হঠাৎ করে বাড়ির দরজায় কলিং বেল বেজে উঠল। আমি চমকে উঠলাম। তানভীর বলল, মা, কেউ এসেছে। আমি দরজার দিকে তাকালাম। দরজা খুলে দেখি আমাদের পাশের বাড়ির আন্টি দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, রিমা বেটা, তোমার সাথে জরুরি কথা আছে। আমি তাকে ভেতরে ডাকলাম। আন্টি ভেতরে এসে বললেন, রিমা, গত কয়েকদিন ধরে তোমার ছেলেকে আমাদের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতে দেখছি। আমি অবাক হয়ে বললাম, মানে? আন্টি বললেন, সে আমাদের বাথরুমের জানালার কাছে দাঁড়িয়ে থাকে। আমার মেয়ে গোসল করার সময় সে উকি দেওয়ার চেষ্টা করে। আমার মুখ শুকিয়ে গেল। তানভীর তখন লজ্জায় মাথা নিচু করে রইল। আন্টি বললেন, আমার মেয়ে খুব ভয় পেয়ে গেছে। সে আর বাথরুমে যেতে চায় না। আমি আন্টিকে বললাম, আন্টি, আমি খুবই দুঃখিত। আমি তানভীরকে বুঝাব। আন্টি বললেন, রিমা, ছেলেটার মানসিক চিকিৎসা করানো দরকার। আন্টি চলে যাওয়ার পর আমি তানভীরের দিকে তাকালাম। সে এখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি রেগে গিয়ে বললাম, তুই অন্য মেয়েদের বাড়িতেও এসব কাণ্ড করিস?
তানভীর কাঁদতে কাঁদতে বলল, মা, আমি শুধু দেখতে চেয়েছিলাম অন্য মেয়েরা কেমন দেখতে। আমি বললাম, কেন? সে বলল, মা, তোমার সাথে তুলনা করতে গু। আমি অবাক হয়ে বললাম, তুলনা করতে? সে বলল, হ্যাঁ মা। আমি দেখতে চেয়েছিলাম তুমি সবচেয়ে সুন্দর কিনা। আমার মাথা ঘুরে গেল। তানভীর আরও বলল, মা, আমি বুঝতে পেরেছি তুমিই সবচেয়ে সুন্দর। অন্য কোনো মেয়ে তোমার মতো সুন্দর নয়। আমি তাকে আর একটা থাপ্পড় দিলাম। এই সময় হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। তানভীর যেই আমার থাপ্পড় খেল, তার চোখে অন্যরকম একটা ভাব এসে গেল। সে যেন অন্য মানুষ হয়ে গেল। তানভীর হঠাৎ করে আমার দিকে তাকিয়ে হেসে উঠল। কিন্তু সেটা স্বাভাবিক হাসি ছিল না। ছিল একটা ভুতুড়ে হাসি। আমার গা শিউরে উঠল। সে বলল, তুমি কে? তুমি আমার মা নও? আমি অবাক হয়ে বললাম, তুই কি বলছিস? সে বলল, আমি তানভীর নেই। আমি অন্য কেউ। আমার বুকটা ধক করে উঠল। তানভীর কি বলছে? সে আবার বলল, আমি এই শরীরে ঢুকেছি। তানভীর আর নেই। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। তানভীর, না, যে ব্যক্তি তার ভেতরে ঢুকেছে সে বলল, আমি একটা আত্মা। আমি এই বাড়িতে অনেক দিন ধরে আছি। আমার হাত পা কাঁপতে লাগল। সে আরও বলল, আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি। তোমার প্রেমে পড়েছি। তাই তানভীরের শরীর দখল করেছি। আমি চিৎকার করে উঠলাম। আত্মা বলল, আমার নাম ছিল রফিক। আমি 50 বছর আগে এই বাড়িতে মারা গিয়েছি। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুই কি চাস? রফিক বলল, আমি তোমাকে চাই। আমি তোমাকে নিয়ে যেতে চাই। আমি ভয়ে মূর্ছা যাওয়ার উপক্রম হলাম। সে বলল, তুমি আমার হবে কি? হঠাৎ করে ঘরের তাপমাত্রা কমে গেল। চারদিক অন্ধকার হয়ে এল। আমি দেখলাম তানভীরের চোখ থেকে একটা লাল আলো বের হচ্ছে। রফিক বলল, আমি তোমাকে আমার জগতে নিয়ে যাব। সেখানে শুধু আমি আর তুমি থাকব। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। এই সময় হঠাৎ করে বাড়ির দরজা খুলে গেল। আমার স্বামী রাকিব ভেতরে এসে গেলেন। তিনি অফিস থেকে ফিরেছেন। রাকিব ভেতরে এসেই আমাকে চিৎকার করতে দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, রিমা, কি হয়েছে? আমি তার দিকে ছুটে গেলাম। আমি রাকিবকে সব কিছু বললাম। কিন্তু তিনি আমার কথা বিশ্বাস করলেন না। তিনি বললেন, রিমা, তুমি হয়তো স্ট্রেসে আছো। রাকিব তানভীরের দিকে তাকিয়ে বললেন, তানভীর, তুই ঠিক আছিস তো? তানভীর স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। আমি অবাক হয়ে গেলাম। তানভীর আবার স্বাভাবিক হয়ে গেছে। সে আগের মতো কথা বলছে। আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন আমি আবার সেই আওয়াজ শুনতে পেলাম। আমার রুমের দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমি চুপচাপ দরজার কাছে গেলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম তানভীর দাঁড়িয়ে আছে। কিন্তু তার চোখে আবার সেই লাল আলো। রফিক ফিসফিস করে বলল, রিমা, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার গলা শুকিয়ে গেল। আমি ভয়ে কাঁপতে লাগলাম। রাতভর আমি ঘুমাতে পারলাম না। ভোরবেলা উঠে দেখলাম তানভীর স্বাভাবিক আছে। সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি তানভীরকে বললাম, তুই কি রাতে আমার রুমের সামনে দাঁড়িয়েছিলি? সে অবাক হয়ে বলল, না মা, আমি রাতভর ঘুমিয়েছি। আমি বুঝলাম তানভীর জানেই না যে তার শরীরে একটা আত্মা ঢুকেছে। রাতে যখন সে ঘুমায় তখনই রফিক তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর থেকে প্রতি রাতেই এই ঘটনা ঘটতে লাগল। রফিক তানভীরের শরীর দখল করে আমার রুমের সামনে দাঁড়িয়ে থাকত। কিছুদিন পর রফিক আরও সাহসী হয়ে উঠল। সে আমার রুমে ঢুকে যেতে চেষ্টা করল। আমি দরজায় তালা লাগিয়ে রাখলাম। একদিন রাতে আমি দেখলাম রফিক আমার রুমের জানালা দিয়ে ঢুকার চেষ্টা করছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে রাকিব উঠে এলেন। তিনি দেখলেন তানভীর জানালার কাছে দাঁড়িয়ে আছে। তিনি তানভীরকে বললেন, তুই এখানে কি করছিস? তানভীর চমকে উঠে বলল, বাবা, আমি জানি না আমি এখানে কিভাবে এলাম। আমি বুঝলাম সে সত্যি জানে না। পরদিন আমি একটা তান্ত্রিকের কাছে গেলাম। তান্ত্রিক আমার কথা শুনে বললেন, আপনার ছেলের শরীরে একটা অশুভ আত্মা ঢুকেছে। তান্ত্রিক আরও বললেন, এই আত্মা আপনাকে নিয়ে যেতে চায়। আপনাকে সাবধানে থাকতে হবে। আমি তাকে বললাম, এর সমাধান কি? তান্ত্রিক বললেন, আমি একটা পূজা করব। তাতে এই আত্মা চলে যাবে। আমি রাজি হয়ে গেলাম। আমি যাই করি না কেন, এই সমস্যার সমাধান চাই। সেদিন রাতেই তান্ত্রিক আমাদের বাড়িতে এলেন। তিনি অনেক রকম মন্ত্র পড়তে লাগলেন। ধূপদীপ জ্বালালেন। হঠাৎ করে তানভীর চিৎকার করে উঠল। তার চোখ লাল হয়ে গেল। রফিকের গলায় সে বলল, আমি যাব না।
তান্ত্রিক আরও জোরে মন্ত্র পড়তে লাগলেন। তানবীরের শরীর কাঁপতে লাগল। সে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হল। রফিক চিৎকার করে বলল, রিমা আমার। আমি তাকে ছাড়ব না। তার গলার স্বর এতই ভয়ানক ছিল যে আমার গা শিউরে উঠল। তান্ত্রিক একটা বিশেষ মন্ত্র পড়লেন। হঠাৎ করে ঘরে একটা ঝড়ের মতো বাতাস এসে গেল। সব কিছু এলোমেলো হয়ে গেল। তানভীর আর চিৎকার করল না। সে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। তান্ত্রিক বললেন, আত্মাটি চলে গেছে গি। আমরা তানভীরকে বিছানায় শুইয়ে দিলাম। সে কয়েক ঘণ্টা অজ্ঞান থাকল। যখন জ্ঞান ফিরল তখন সে স্বাভাবিক হয়ে গিয়েছিল। তানভীর নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায় শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায় নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা গু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায় স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায় বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল।
তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত, আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। স্বামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো স্বামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল।
রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাবগু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2 ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়।
শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এল। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো। আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না।
তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন অষ্টম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। ৩০০ জন ছাত্রী, ১০ জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে গু। ৪৯ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ ৫। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি ৫ বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। ২০ অধ্যায়, পরিবারের বন্ধন। ৫ বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করে ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। ২১ অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার।
বিংশ অধ্যায় ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে ৩ প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প, প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায় উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায় গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এল। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এল। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয় গু। হাসপাতালে ১০টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। ২৫ অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা ৩০ বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এল। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এল। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। ২৬ অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন ১০ বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ গ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয় গে। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে গু। ২৭ অধ্যায় জীবনের সন্ধ্যা।
আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল তার হার্টে সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই, একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। ২৮ অধ্যায়, শেষ বই। পরের ৬ মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা, কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। ২৯ অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে, তার কাজে সে বেঁচে আছে, আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এল। তাকে সমাহিত করা হল গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি, আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়, ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে।
এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণ-তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনের স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।